এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে এবং আমাদের অর্থমন্ত্রীকে একটি সুন্দর যুগোপযোগী বাজেট উপহার দেওয়ার জন্য। আমি 11 তারিখে বাজেট যেদিন ঘোষণা হয় সেদিন বিরোধী দলের বেঞ্চের দিকে তাকাইছিলাম। কিছুটা হলেও তাদের মধ্যে একটা পরিবর্তন এসেছে। আমি হানজেলা সহ 2-1 ভাইকে টেবিল চাপড়িয়ে আমাদের অর্থমন্ত্রীকে উৎসাহ দিতে দেখেছি। আমরা চাই যে আরও পরিবর্তন ঘটুক, কারণ এই সংসদ জুলাই যোদ্ধাদের রক্তের উপর দাঁড়িয়ে সংসদ। এই সংসদের দিকে 18 কোটি মানুষের 36 কোটি চোখ তাকিয়ে আছে। এই সংসদের পরিবর্তন দেখতে চাই, অতীতের মতো সংসদ যাতে না হয়। স্বৈরাচারী আমলে আমরা দেখেছি এইখানে অনেক নেত্রী গান গেয়ে এই স্পিকার সহ আমাদের সংসদ সদস্যদের গান শুনিয়েছেন। আমার তো মনে হয় যে আমাদের বর্তমান স্পিকার উনি যদি থাকতো তাহলে অবশ্যই এই গান বন্ধ করে দিত। আজকে ওই সময় দেখেছি যে অনেক নেত্রী রিডিং করতে পারতো না। তারা কোথায় ছিল, কিভাবে ছিল জানি না। আমার ধারণা যে সম্ভবত তারা এই কাজের মেয়ে হিসেবে চিহ্নিত ছিল। আজকে এই সংসদে আমাদের 50 জন মহিলা নেত্রী নিয়োগ হয়েছে। তারা কত ট্যালেন্ট, তাদের বক্তব্য শুনলেই বোঝা যায়। আমি অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের নেতা তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা দুজনকেই এই 50 জন নারী নেত্রী উপহার দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার 11 তারিখের পরে আমার এলাকায় গিয়েছিলাম। আমি শনিবার, রবিবার, শুক্রবার, শনিবার এলাকাতে ছিলাম এবং ওইখানে দেখেছি সন্ধ্যার পরে সব এলাকাতেই এখন মানুষ স্টলে থাকে, মানুষ স্টলে ভিড় করে, টিভি থাকে। আমি প্রত্যেকটা জায়গায় চেষ্টা করেছি তাদের সাথে দেখা করার জন্য। ওইখানে গেলে স্টলের ভিতর থেকে লোকজন উঠে আসতো, বলতো যে আমরা মাননীয় অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুনেছি। এই বাজেটে কোথাও দাম বৃদ্ধির কথা দেখি নাই, শুধু কম আর কম। কিন্তু আমাদের বিরোধী দলের নেতাদের কেন এই কম জিনিস দেখে না, দাম কম দেখে না, এটা আমরা বুঝতে পারি না। আজকে আপনার মাধ্যমে আমি আপনাকে জানাতে চাই যে বিরোধী দলের অনেক নেতাই, ওনারা একজন নেতা আছে উনি ওয়াজ করেন ভালো, কিন্তু এই সংসদে এই বাজেটকে চানাচুর মার্কা বাজেট বলে অভিহিত করেছেন। আজকে এক্সপান্স করার অধিকার আপনার আছে, কিন্তু আমার মনে হয় যে কথাগুলো এক্সপান্স করা যায় না সেগুলো অন্ততপক্ষে তিরস্কার করা দরকার। কারণ তিরস্কার না করলে এরকম কথা সংসদে উঠে আসতেই পারে। মাননীয় স্পিকার, আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে আমি বাজেটের দিকে কথা না বলে আমি আমার এলাকা নিয়ে আমি একটু কথা বলতে চাই। আজকে আমার এই সংসদ, আমার এই কাজীপুরের চতুর্দিকে বিএনপির ঘাঁটি। একদিকে সরিষাবাড়ি জামালপুর, সেখানে বিএনপির ঘাঁটি। একদিকে বগুড়ার সারিয়াকান্দি, সেখানে বিএনপির ঘাঁটি। অন্যদিকে ধুনুট শেরপুর, সেটা বিএনপির ঘাঁটি। তারাস রায়গঞ্জ বিএনপির ঘাঁটি, সিরাজগঞ্জ সদর বিএনপির ঘাঁটি। মাঝখানে আমার এলাকা 54 বছর পরে এই প্রথম বিএনপি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছে। আমি এই এলাকাটা বিএনপির এলাকা হিসেবে পরিগণিত করতে চাই। আমি এটা আর হারাতে চাই না। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এই সমস্ত মন্ত্রী পরিষদের মাননীয় মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এলাকার দিকে দৃষ্টি দেওয়ার জন্য। আমার এলাকা যমুনা নদী দ্বারা 2 ভাগে বিভক্ত। একদিকে 6টি অঞ্চল, আমাদের চর অঞ্চল, সেটা দুর্গম চর অঞ্চল। এই চর অঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত। তারা আমাদের এই উপজেলাতে যদি আসতে চায় তাদেরকে অন্ততপক্ষে 1 দিন সময় দেওয়া লাগে প্রশাসনের কাজ করার জন্য। তাদেরকে
1000 টাকার উপরে বেশি খরচ হয়। ওই এলাকার মানুষের দাবি যে তারা একটা স্বতন্ত্র উপজেলা চায়। আমাদেরও নির্বাচনী ওয়াদা। আমি মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে ওই এলাকায় যেন একটি স্বতন্ত্র উপজেলা দেওয়া হয়। আমাদের ওই চর অঞ্চলের দুর্গম চর অঞ্চল, এখানে আল্লাহর কি অশেষ রহমত। ওইখানে যত ফসল হয়, বাদাম, মরিচ, তারপরে আপনার ভুট্টা, ধান, এত ব্যাপকভাবে উৎপাদন হয়, কিন্তু দুঃখের বিষয় হলো যে এইগুলো বাজারজাত করতে পারে না। শুধুমাত্র আপনার একটা ব্রিজের কারণে, একটা ভেটুয়া ব্রিজ যদি হয়, এই ব্রিজের মাধ্যমে সরাসরি ঢাকার সাথে যোগাযোগ হবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে একটু সময় চাচ্ছি আমার এলাকার আরও কিছু কথা তুলে ধরার জন্য। আজকে চর অঞ্চলে মানে আপনার এলাকার স্বাস্থ্যের কোনো ব্যবস্থা নাই। আজকে চর অঞ্চলে 30 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল দরকার। চর অঞ্চলে আপনার একটা স্টেডিয়াম দরকার। চর অঞ্চলে আপনার যে একটা আপনার চর অঞ্চলে আপনার ওইখানে একটা ফাঁড়ি আছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করব ফাঁড়িটাকে পূর্ণাঙ্গ থানা হিসাবে ওইখানে করা যায়। মাননীয় সদস্য 1 মিনিটে সাম আপ করেন। আমাকে কাইন্ডলি একটু 2 মিনিট দেন। আচ্ছা, 2 মিনিট দিলাম কাইন্ডলি। জি, থ্যাংক ইউ মাননীয় সংসদ সদস্য। আমার মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় দেওয়ার জন্য। আমি আমার এলাকাতে অনেক কষ্টে, আমি চাই যে এই এলাকার অবস্থানটা ধরে রাখার জন্য আমি আমার ত্যাগ, ভালোবাসা মানুষের প্রতি এবং নিষ্ঠা দিয়ে আমি এই এলাকার আমার এই সংসদ আমি ধরে রাখতে চাই। আমার এই 6টা ইউনিয়ন নদীর ওই পারে, যেটা বীর অঞ্চল বলে, বীর অঞ্চলে বাহকা নামক স্থানে একটা ব্রিজ চাই। আপনার রতনকান্দি ইউনিয়নে একটা ব্রিজ চাই। এবং আমাদের আর একটা ব্যাপারে কথা বলি, সেটা হলো যে যমুনা ব্রিজ থেকে আপনার কুড়িগ্রাম পর্যন্ত 4 লেনের রাস্তা এবং যমুনা ব্রিজের এই বাঁধ নির্মাণের জন্য বিগত সরকারের সময়ে সমস্ত সমীক্ষা কমপ্লিট করে একনেক বৈঠকে উপস্থাপন হয়েছিল। কিন্তু তখনকার নেত্রী শুধুমাত্র উত্তরবঙ্গের কারণে এই একনেক বৈঠকে এটা পাশ হয় নাই। আমি সহ এই কুড়িগ্রাম পর্যন্ত, গাইবান্ধা পর্যন্ত আমাদের যমুনার সাথে যেসব এমপিরা আছে তাদের সহযোগিতা নিয়ে আমি ওই ফাইলটা আমি সংগ্রহ করেছি। এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, সব মন্ত্রণালয়ে ওই ফাইল নিয়ে এসে আমি অনুরোধ করব যে এটা যদি অন্ততপক্ষে পাশ করা যায়, তাহলে যমুনার নদীতে যেসব এলাকাগুলো বিধ্বস্ত, ধ্বংস হচ্ছে, সেগুলো অন্ততপক্ষে উদ্ধার হবে। এবং শুধু আমার সিরাজগঞ্জ না, একেবারে কুড়িগ্রাম, গাইবান্ধা পর্যন্ত এটার উন্নয়ন হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি মাননীয় স্পিকার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার